ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার এই বাইকটা আমি যে চালাইছি হচ্ছে 9,000 কিলোমিটার প্লাস। সো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমার এই বাইকটা আসলে 9,000 কিলোমিটার প্লাসের যে অভিজ্ঞতা, জাস্ট আমি শুধু সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো যারা যারা মানে আরটিআর টু বি মানে এবিএস যে ভার্সনটা আছে, এই ভার্সনটা সম্পর্কে যাদের আগ্রহ আছে শুধু তারা ভিডিওটা দেখতে পারেন, অথবা যাদের মানে বাইক নিয়ে কিউরিওসিটি আছে তারাও দেখতে পারেন। আমি আশা করি যে আপনাদের আসলে উপকারে আসতে পারে যদি এই বাইকটা যদি এই মুহূর্তে কেউ আসলে কিনতে যান। সো প্রথমে যদি শুরু করি, এই বাইকটার কিছু আমি ভালো দিক এবং মন্দ দিক পাইছি। সো আমি আগে প্রথমে যদি শুরু করি যে এটার ভালো দিক কি কি আমি আসলে আমার অবজারভেশনে আসছে আর কি। সো এটার প্রথম যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। আমি এই বাইকটা আমি আসলে পরপর তিনটা বাইক একই মডেলের, মানে একই বাইক আমি ব্যবহার করতেছি, তবে আমার আগের যে ভার্সনগুলো ছিল ওইগুলোর থেকে আমার এটার আসলে বিল্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। সো এটার বিল্ড কোয়ালিটি একটা অবশ্যই এটা পজিটিভ দিকের মধ্যে পড়ে। দেন আসি হচ্ছে এটার কালার কোয়ালিটি নিয়ে। এখন অনেকেই আসলে বিভিন্ন মতামত দেয় যে কালার টালার উঠে যায় কিছুদিন ব্যবহার করলে, কিন্তু আমি আসলে ওরকম কিছু করি না যে কালার উঠছে কখনো। আমার এই যে বাইকটা আমি ব্যবহার করতেছি এটা অলমোস্ট আমি 1 বছর 4 মাস, কারণ 2023 সালের অক্টোবর মাসের 31 তারিখে আমি এই বাইকটা নিয়েছিলাম। সো ওইখান থেকে হিসাব করলে 1 বছর 4 মাসের মধ্যে দেখা যায় আমার কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা কোনো জায়গা থেকে মানে বিন্দু পরিমাণ কালারও ওঠে নাই। সো আমার কাছে মনে হয়েছে যে এটা কালার কোয়ালিটি পূর্বের যে ভার্সনগুলো ছিল ওগুলা থেকে বেস্ট। দেন আসি হচ্ছে এটার মিটারের যে ভিজিবিলিটিটা আছে, এটার মিটারের যে ভিজিবিলিটিটা আছে এটা বিশেষ করে মানে সেমি ডিজিটাল একটা মিটার। তবে আপনারা জানেন যে এটা যখন আসলে রাতে আমরা চালাই, তো রাতে চালালে দেখা যায় কি যে এটার যে মানে মিটারের ভিতরে যে অ্যানালগ যে মিটারটা আছে ওইটার ভিতরে যে মানে পয়েন্টার আছে, ওই পয়েন্টারটার মধ্যে একটা নিয়ন টাইপের একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেটার কারণে আসলে রাতে এটা খুবই মানে সুন্দর দেখা যায় আর কি। সো এটা ওই যে এটাতেও আছে, প্লাস হচ্ছে যে পালসারের যে বাইকটা ছিল আমরা ব্যবহার করতাম এক সময়, ওই বাইকগুলোতেও সেম এটা অবস্থা ছিল। দেন আসি হচ্ছে এটার আসলে ব্রেকিং কন্ট্রোল আমি আসলে কিরকম পাইছি। আমার কাছে ব্রেকিং কন্ট্রোল খুবই আমি ভালো পাইছি, কারণ এই যে বাইকটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে ডবল ডিক্সের, প্লাস হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, সামনে হচ্ছে এবিএস আছে এটার, সুপার মোটো এবিএস। তবে এবিএস হওয়াতে আমার কাছে মনে হয়েছে যে এটা ব্রেকিং কন্ট্রোল যে পূর্বের যে বাইকগুলো আছে ভার্সন, যে দুইটা তিনটা ভার্সন আসছে ওগুলোর থেকে এটার ব্রেকিং অনেক ভালো হয়েছে। সো এটা গেল হচ্ছে ব্রেকিং কন্ট্রোল। দেন আসি হচ্ছে এটা টায়ার সাইজ নিয়ে। এখন এটার যে টায়ার সাইজ আছে আগের মতোই, মানে সামনেরটা টায়ার সাইজ আগের মতোই আছে, বাট পিছনের যে টায়ার সাইজটা এটা মানে 120 সেকশনের টায়ার, আর সামনেটা পূর্বের নাই আছে। সো এটা একটা ভালো দিক যে এটার টায়ারটা একটু মোটা করা হয়েছে, পিছনেরটা যদিও সামনেরটা করা হয় নাই। আর এটার তারপরে যে বিষয় আছে পজিটিভ সাইড, এটা হচ্ছে সাসপেনশন। আমি যে পূর্বের যে বাইকগুলো ব্যবহার করছি ওইটার থেকে মানে এটার যে সাসপেনশন ফিডব্যাক আমি পাইছি, মানে অফ রোড প্লাস অন রোড আমি দুই দিকেই আমি এই বাইকটা আমি হিউজ চালাইছি বলতে ওই যে আমি যেটা বললাম যে 9,000 কিলোমিটার প্লাস আমি চালাইছি। এখন অলরেডি অডোমিটারে আছে 9,028.7 কিলোমিটার। আর এর পূর্বে আরো দুইটা মডেল ছিল, সেগুলোতেও আমি মানে চালাইছি প্রায় 30,000 কিলোমিটারের মধ্যে, অলমোস্ট আমি 40,000 কিলোমিটার চালাইছি আর কি। সো এটার যে সাসপেনশন ফিডব্যাকটা আছে সেটা আমার কাছে মনে হয়েছে যে অন্য ইয়ার তুলনায় সাসপেনশন ফিডব্যাকটা বেশ ভালো ছিল। সো এটা দেন হচ্ছে এরপরে যেটা ভালো দিক আছে সেটা হচ্ছে এটার আপনার মাইলেজ আছে। এখন মাইলেজ নিয়ে অনেক কথা আছে, কারণ হচ্ছে মাইলেজটা ডিপেন্ড করে আসলে রাইডারের সব সময় ইয়ের উপরে, ধরেন হচ্ছে একটা রাইডার কিভাবে তার বাইকটাকে ক্রুজ করে সেটার উপর ডিপেন্ড করে তার আসলে মাইলেজটা পাওয়ার কথা। এখন আমি এই বাইকটাকে সিটিতে প্লাস হচ্ছে হাইওয়েতে দুই জায়গায় চালাইছি, এবং দুই জায়গায় চালাই আমার কাছে যেটা অ্যাভারেজ মনে হয়েছে যেটা 40 থেকে ধরেন 45 কিলোমিটার পার লিটারে আসলে আমার কাছে মনে হয়েছে যেটা সার্ভিস দেয় এবং মাইলেজ এটা পাওয়া যায় আর কি। আমি কখনো কখনো 50ও পাইছি, এটা অস্বীকার করবো না, 50ও আমি পাইছি, কিন্তু সেটা সব সময় না। যেহেতু সিটিতে বেশি চালাই এই জন্য সিটিতে আসলে ওইভাবে মাইলেজটা একটু ড্রপ করে, এই জন্য একটু এভারেজে আমি বললাম যে 40 to 45 এরকম কিলোমিটার পার লিটারে আমি আসলে পাইছি। সো দেন আসি হচ্ছে এটার কমফোর্ট নিয়ে। এখন এটার কমফোর্ট তো বেশ ভালো আর কি আমার কাছে। আমি পূর্বের একটা ভিডিওতে বলছিলাম যে এটার কমফোর্ট নিয়ে কোনো আসলে কথা নাই, কারণ যারা কমিউটার সেগমেন্টে বাইক চান, আবার যদি চান যে একটু স্পোর্ট মানে আপনাকে ফিল দিবে আর কি, স্পোর্টি, যেমন ধরেন হচ্ছে রেডি পিক আপ টিক আপ সহকারে, সো এই বাইকটা সব মিলাই দিলে আপনাকে অনেক কমফোর্ট দিবে, কোনো ব্যাক পেইন বা ওরকম কোনো ইস্যুই আপনার আসলে চোখে পড়বে না। তো আমার কাছে মনে হয় যে এটার আসলে কমফোর্টটা আসলে অনেক বেশি আর কি, কমফোর্টনেস আছে এবং কমফোর্টেবল একটা বাইক আমার কাছে মনে হয়। দেন আসি হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এখন আপনারা জানেন যে শীতের সময় চলতেছে, আমাদের অনেকের বাইকেই যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা প্রবলেম হয়। যেমন ধরেন হচ্ছে বাইকটা হয়তো বা চালায় এনে রাখছে, দেখা গেল যে সকালে গিয়ে বাইক স্টার্ট দিতে গেছে, অনেক সময় দেখা যায় বাইকটা স্টার্ট হচ্ছে না, মানে সেলফ নিচ্ছে না আর কি। দেন হচ্ছে হয়তো অন্যভাবে কিক টিক দিয়া
চালাইতেছে। এখন তো অনেক বাইকে আবার কিকও থাকে না। যাই হোক, সো এই ব্যাটারি ব্যাকআপ যদি নিয়ে কথা বলি, এই বাইকটার ব্যাটারি ব্যাকআপ মানে অন্য যে কোনো মানে বাইকের থেকে আমার কাছে ভালো মনে হয়। কারণ আমি হচ্ছে মানে আজ পর্যন্ত আমি 3টা বাইকের মধ্যে কখনোই আমি ব্যাটারি জনিত কোনো সমস্যা আমি পাই নাই। সো এটা গেল হচ্ছে একটা ব্যাপার। তারপরে আসি হচ্ছে এটা রেডি পিকআপ নিয়ে। এখন এটার যে রেডি পিকআপটা আছে, এইটার রেডি পিকআপটা আমার কাছে মনে হয় মানে এই সেগমেন্টের যতগুলো বাইক আছে মানে আন্ডার কি বলে 2 লাখ, সো এই 2 লাখের নিচে যে যতগুলো বাইক আছে এই সবগুলো বাইকের মধ্যে যদি হিসাব করেন আপনি, কারণ এটা বড় বাইকের সাথে বা দামি বাইকগুলো যেগুলো আছে আমাদের দেশে ওইগুলোর সাথে তুলনা দেওয়া তো লাভ নাই। এখন এটার মানে সমসাময়িক যে সেগমেন্ট গুলো আছে ওটার সাথে যদি তুলনা দেন, তাহলে এটা আসলে মানে খুব একটা মানে রেডি পিকআপের দিকে হাইওয়েতে আমি চালাই, যেটা আমার কাছে ফিল হয়েছে যদি কখনো আমি ওভারটেক করতে গেছি তাহলে জাস্ট খালি মানে পুশ করলেই মানে ইজিলি ওভারটেক করা। লং ট্যুরও দিছি হাইওয়েতে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে প্লাস হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, ওইগুলো তো অনেক আমি মানে রাইড করছি আর কি। সো আমার কাছে রেডি পিক আপে একটা বেশ কনফিডেন্স পাইছি, আমার কাছে মনে হয়েছে। দেন আসি হচ্ছে এটার যে ফ্রেন্ডলি বাজেট, এবং কারণ এটার বাজেটটা আপনারা জানেন যে এটা হচ্ছে 1 লাখ মানে 80+ এরকম সবসময় থাকে, 80-85 এরকম থাকে। তো এখন এটার যে বাজেট, এটার বাজেট অনুসারে মানে এই বাইকটা আপনাকে যে পরিমাণ সার্ভিস প্রোভাইড করে, আর হচ্ছে এটা তো গেল একটা বাজেট। কারণ হচ্ছে কি দেখেন, এটার যে সমসাময়িক যতগুলো বাইক আছে মানে এটার মতো যদি আপনি সার্ভিস পাইতে যান তাহলে আপনাকে অবশ্যই মানে 2 এর উপরে যেতে হবে আর কি। হ্যাঁ, সো 2 এর উপরে যেতে গেলে দেখা যাবে যে এরকম সার্ভিস হয়তো আপনি পাইতে পারেন। তো সেই হিসাবে এটা মানে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পড়ে আর কি। তো যাই হোক, এটার অনেকগুলো আসলে ভালো দিক নিয়ে আমি কথা বললাম, যেগুলো আসলে আমি ভালো দিক পাইছি আর কি। এখন এটার কিছু মন্দ দিক নিয়ে কথা বলি, যেটা আসলে আমার অবজার্ভ হয়। এখন এটা আমার ক্ষেত্রে হয়, আপনার কাছে এটা মন্দ দিক নাও মনে হইতে পারে, কিন্তু যদি সত্যি বলতে হয় তাহলে এটা একটা মানে হিউজ ব্যাড সাইড এই RTR 2P-র। কারণ এটা সামনে যে মানে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা এসি হেডলাইট। আর এই এসি হেডলাইটটা যখন আমরা আসলে হাইওয়েতে যাই তখন আসলে এত পরিমাণ পারফরমেন্স খারাপ দেয় যেটা আপনি বলার বাইরে আর কি। সো এটা আমি যতদূর সম্ভব চেষ্টা করছি এটা সমাধান করার জন্য। আমি যেটা করছি সেটা হচ্ছে একটা এলইডি হেডলাইট ইউজ করে নিছি। আর এলইডি হেডলাইট ইউজ করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ধরেন হাইওয়েতে গেলে ওরকম আসলে মানে ল্যাগিং পাওয়া যায় না। সো হেডলাইট এখন ঠিকঠাক আছে, এটা হচ্ছে এটা সমাধান। দেন আসি হচ্ছে এটার আরেকটা ইয়ে নিয়ে মানে সমস্যা নিয়ে। সেটা হচ্ছে ধরেন প্রথম এটার যে চেইনটা আছে এটা চেইনটা থেকে মানে অনেক বাজে নয়েজ আসে। এটা আমি আমার পূর্বের অনেকগুলো ভিডিওতে বলছি যে এটার চেইনে এত পরিমাণ সমস্যা। আর এই সমস্যাটা সমাধান করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা চেইন লুব ইউজ করি। সেটা হচ্ছে যে ফ্ল্যামিঙ্গোর একটা চেইন লুব আছে, ওইটা ইউজ করার ফলে এখন আর ওরকম সমস্যা হচ্ছে না আর কি। এখন মোটামুটি সলভ। এখন এই তো আর কি চেইনের নয়েজটা এটা আপনারা জানেন RTR এর এটা মেজর প্রবলেম। সো এই আর কি। এরপর যদি কথা বলতে হয় তাহলে এটা টায়ার কোয়ালিটি। টায়ারের যে কোয়ালিটিটা আছে আমার কাছে মনে হয়েছে যে টায়ারের পিছনের যে টায়ারের সাইজটা আছে এটা আসলে একটু মোটা করছে ঠিক আছে, বাট টায়ারের যে কোয়ালিটি আর কি, আমার কাছে টায়ারের কোয়ালিটি নিয়ে আমি আসলে তো সন্তুষ্ট না। কারণ হচ্ছে সামনে এবিএস থাকার কারণে সামনে কখনো স্কিড করে না ঠিক আছে, বাট কখনো কখনো এরকম হয় যে পিছনের চাকায় হালকা হালকা একটু স্কিডিং ইস্যু আছে। সো টায়ারের কোয়ালিটির কারণে এরকম হয়। তো আপনি যদি চান যে আমাদের রুট কন্ডিশন অনুসারে আপনি একটা টায়ার চেঞ্জ করে নেবেন পিছনে, তাহলে হয়তো আপনার এই সমাধানটা হয়ে যেতে পারে। তো আমি দেখছি অনেকে আমার পরিচিত যারা এই বাইকটা চালাইতো তারা হয়তো MRF এর টায়ার ইনস্টল করছে আর কি পিছনে। সো এই সমস্যার সমাধান অনেকে হয়ে গেছে আর কি। সো দেন আসি হচ্ছে এটা মানে আরেকটা নেগেটিভ সাইড নিয়ে এই মুহূর্তে মানে জাস্ট আমি আগে যে 2টা বাইক চালাইছি আমার এই সমস্যাটা মনে হয় নাই। আমার কাছে এখন এই মুহূর্তে এটার মানে সেলস সার্ভিস যেটা আর কি, আফটার সেল সার্ভিস, এটা নিয়ে একটু আমি মানে অসন্তুষ্ট আছি। এখন আপনারা হয়তো বা নাও থাকতে পারেন, আমি যে এরিয়াতে আছি হয়তো ওখানে সার্ভিস করে দিকে হয়তো এই সমস্যাটা ফিল করছি, আপনারা হয়তো আপনার এরিয়াতে এই সমস্যা সার্ভিস করে দিকে নাও ফিল করতে পারেন। সেটা হচ্ছে আমি যে শোরুমগুলোতে সার্ভিস করাইছি আমার কাছে এত আসলে কোয়ালিটি সম্পন্ন ওরকম মানে টেকনিশিয়ান আমার কাছে মনে হয় নাই যে আছে মানে সার্ভিস সেন্টারগুলোতে। সো এখন আর কি এটা একটা সময় এটার খুব সার্ভিস নিয়ে কোনো সন্দেহ ছিল না। আর মানে স্পেয়ার পার্টস টাস এগুলো যেগুলো আছে এটা তো সমস্যা নাই, কারণ হচ্ছে এটা আপনি জানেন বাংলাদেশে যে কোনো জায়গায় এগুলো পাওয়া যায়। তবে আমি যে সার্ভিস সেন্টারটা করাইছি হয়তো আমার কাছে মনে হয়েছে যে একটু খারাপ। যাই হোক, দেন আপনার কাছে খারাপ নাও মনে হতে পারে, কারণ হচ্ছে আপনি যে এরিয়াতে আছেন সেখানে ভালো টেকনিশিয়ান থাকতে পারে। সো এটা মানে ভালো মন্দ ডিপেন্ড করে আসলে ব্যক্তির উপরে, আপনি বা আমার উপরে আসলে এক হবে এরকম না বিষয়টা। দেন আসি হচ্ছে সবচেয়ে বড় যে নেগেটিভ সাইড, এটার হচ্ছে রিসেল ভ্যালু। এখন দেখেন এটার রিসেল ভ্যালু এত মানে কমে গেছে, এটা যদি আপনি মানে চিন্তা করতে পারবেন না। এখন দেখেন একটা বাইক আমি
এই বাইকটা আমি কিনছিলাম হচ্ছে 1,87,000 টাকা, প্লাস হচ্ছে নাম্বার টাম্বার সহকারে আমার ধরেন 2,10 মতো পড়ে গেছে গা। এখন 2,10 মতো যে গাড়িটা আমি পড়ছে, এই গাড়িটা যদি এখন আমি মাত্র 9,000 কিলো চালাইছি, এই গাড়িটা যদি আমি এখন বিক্রি করতে যাই, ধরেন আজকে যদি আমি বিক্রি করতে যাই, এই গাড়িটা কত বিক্রি করতে পারবো? সর্বোচ্চ 1,50,000 টাকা। তো দেখেন 60,000 টাকা খাড়ার উপরে নাই হয়ে যাবে 9,000 কিলোমিটার চালাতে। কিন্তু এমন অনেক বাইক আছে আমাদের দেশে যেগুলা আপনি 9,000 কিলোমিটার চালাইলেও তো সর্বোচ্চ 10-15,000 টাকা বা নাম্বারের টাকাটা বা 20,000 টাকা আপনার লস হইতে পারে আর কি। সো এটা রিসেল ভ্যালু একটা বিশাল নেগেটিভ সাইড, কারণ এটা রিসেল ভ্যালু নাই বললেই চলে। এখন আসি হচ্ছে ওভারঅল অবজারভেশনে। এখন দেখেন আমার ব্যক্তিগত ওভারঅল অবজারভেশন হচ্ছে এটার, যে যদি আপনি মানে এমন নিয়ত করে থাকেন যে আপনি বাইকটা কিনবেন এবং এই বাইকটা আপনি শেষ পর্যন্ত ব্যবহার করতে থাকবেন, আপনি বিক্রি করবেন না, তাইলে হচ্ছে আমি সাজেস্ট করবো যে আপনি এই বাইকটা নিতে পারেন এখনো আইসা এজ এ কমিউটার মানে বাইক। প্লাস হচ্ছে যদি আপনি একটু স্পোর্টি ফিল নিতে চান আর কি, তাহলে এটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এই বাইকটা মানে নিতেছি, আবার কয়দিন পর হয়তো সেল দিয়ে আর একটা ভালো বাইক আসলে ওইটা নিতে পারি, তো ওরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো যে আপনি সাবধানে বাইক আপনি নিবেন না, কারণ হচ্ছে আপনি হিউজ লসের মধ্যে পড়বেন। তো এইটার সমাধান কি? এটা সমাধান এখন বর্তমানে আপনার এটার কাছাকাছি যে বাইক আছে, আপনি একটা 125 সিসির একটা যে বাইক আসছে আমাদের, যে হিরো এক্সট্রিম যে 125 সিসি, ওই বাইকটা আপনি চুজ করতে পারেন। আমার কাছে মনে হয় যে ওই বাইকটা নিলে এটার থেকে আপনি দামেও কম পাবেন, প্লাস হচ্ছে ওই যে এবিএসও পাবেন, প্লাস সামনে এলইডি হেডলাইটও পাবেন, আর হচ্ছে রেডি পিকআপ টিকআপ আমি যেটা দেখলাম মোটামুটি ভালো। সো ওই বাইকটা আপনি নিতে পারেন যদি আপনার এরকম রিসেন্ট নিয়ত থাকে যে আপনি এই বাইকটা ব্যবহার করতেছেন, সামনে আপনি বিক্রি করে দিয়ে আবার আরেকটা বাইক আপনি কিনবেন, তো আপনি ওই বাইকটা নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি মানে একবারে লাস্ট পর্যন্ত এই বাইকটা নিলে এই বাইকটা আমি সবসময় ক্যারি করবো আর কি, আমি চালাবো, তাহলে আপনি এই বাইক নিতে পারেন আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে তখন আপনি ওটা 125 সিসি আর এটা হচ্ছে মানে 160 সিসির বাইক, সো আপনাকে এটা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজের মধ্যে রাখবে আর কি। সো এটা নিতে পারেন। আর যদি মনে করেন, আমি আবার বলতেছি, যদি মনে করেন যে না আপনি এখন নিচ্ছেন, সামনে বিক্রি করে আরেকটা কিনবেন, তাহলে আমি বলবো যে ভাই ভুলেও এই গাড়ি আপনি নিয়েন না। যেমন ধরেন আমার কথা ধরেন, আমি একটা নতুন একটা বাইক নিবো, এখন আমি যদি এই গাড়িটা বিক্রি করতে যাই, তাহলে দেখা যাবে কি মানে আমি কয় হাজার কিলো চালাইছি এগুলো মানে কেউ আসলে ম্যাটার করবে না, আমি কোয়ালিটি কত ভালো রাখছি এগুলো ম্যাটার করবে না, মানে সরাসরি আসলে অ্যাক্সিডেন্ট কিং মানে আরটিআর বা এটার ব্র্যান্ড ভ্যালু কম, এই সব মিলে দিলে দেখবেন এটা রিসেল ভ্যালু অনেক কমে যাবে। সো ওই চিন্তা তো আমি আসলে করে বাইক কিনি নাই, আমি বাইক কিনছি এটা আমার এজ এ কমিউটার বাইক, এটা সবসময় থাকবে। সো আমি এই জন্য এটা নিছি আর কি। আপনিও যদি এরকম মনে করেন যে না আপনি সবসময় এই বাইকটা মানে জাস্ট ক্যারি করবেন আর কি, মানে আপনি এটা অ্যাফোর্ড করবেনই, তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও এবং মূল কথাবার্তা। আর এই বাইকটার তো ওই যে অনেক ভালো মন্দ দিক বললাম, এখন আমি যতই মন্দ দিক বলি যতই ভালো দিক বলি, আমি দিন শেষে এই বাইকটি আসলে আমি কিনি। সো আজকের ভিডিওটা আসলে এখানে শেষ করবো, অনেক আসলে দীর্ঘ হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা দেখে আসলে ভালো লেগে থাকে আর যদি কোনো কিছু মানে উপকারে আসে এরকম মনে হয়, তাহলে আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, আমার যারা এই মানে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন, আপনারা প্রায় অলমোস্ট 60% লোক হচ্ছেন আমার নন সাবস্ক্রাইবার, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে হচ্ছে কি ভিডিও মেক করতে একটু মানে উৎসাহিত হই। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর যদি আপনাদের এই বাইক সম্পর্কে কোনো মতামত থাকে বা আমি যে মানে কথাগুলো বললাম এগুলোর সাথে আপনারা এগ্রি হইতে পারেন আবার নাও হইতে পারেন, যদি আপনার মূল্যবান মতামত থাকে সেটা আপনি হচ্ছে কমেন্ট বক্সে আসলে কমেন্ট করে জানাই দিন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।